একটা পরিচয় থাকতো তাহলে এই নোংরা বস্তিতে পড়ে থেকে নরক যন্ত্রণা সহ্য করতাম না। তাহলে শুধুমাত্র এইভাবে বেঁচে থাকার জন্য অকাজ কুকাজ? আমরা তো আপনাদের মতো লেদের থাকা ভদ্র লোক নই, তাই জানি না কোনটা অকাজ কোনটা কুকাজ। জানি শুধু বাঁচার জন্য দরকার খাদ্য, বস্ত্র আর অন্ন। তার জন্য যেটুকু অর্থের প্রয়োজন সেটা মেহনতি করেই কামাই। তাহলে তোমার নামে থানায় এত অভিযোগ কেন? কেন সবাই বলছে তুমি জোর করে সবার কাছ থেকে টাকা আদায় করো, সেই টাকা এই বস্তিবাসীর মধ্যে বিলিয়ে দাও। পরের বার যখন আসবেন ওই অভিযোগকারীদের সঙ্গে করে নিয়ে আসবেন, তাদের কাছ থেকে শিখে নেব কোনটা সৎপথ কোনটা অসৎপথ, কোনটা ভালোবেসে আদায় আর কোনটা হুমকি দিয়ে আদায়। হ্যাঁ বুঝলাম। তোমার দাদা অতি গভীর জলের মাছ, তাই তাকে ধরতে গেলেই শুদ্ধ জীবনে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন ঠিকই, কিন্তু সেই অর্থ উপার্জনটা যেন অন্যের কাছে অনর্থ না হয়ে যায়। চলি, গুড বাই, চলো। দাদা 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 দারোগা বাবু তোমাকে ভালো কথা বললো নাকি তোমাকে হুমকি দিয়ে গেল বলো তো? ওরে বোন, পুলিশের ভালো কথার মাঝে হুমকি থাকে। আজ হুমকি দিয়ে গেল, কাল হয়তো বাঁচার জন্য দড়ি নিয়ে আসবে। তুমি হাসছো দাদা? জীবনের যত ভয় ভীতি দুঃখ কষ্টকে হাসি মুখে উড়িয়ে দিতে না পারলে এই বস্তিবাসী মানুষগুলোকে আমি বাঁচাবো কেমন করে বল? ঘাস হয়ে বেঁচে থাকতে চাইলে মানুষ তো দুপায়ে দোলে বেঁচে যাবেই, সেই জন্যই তো প্রয়োজন বট বৃক্ষ হয়ে মাথা তুলে দাঁড়ানো। কে আপনি? আপনাকে তো ঠিক আমি ছিলাম না। চিন্তা না পাহাড়ি কথা, কারণ দুর্বার ঘাস হয়ে বটবৃক্ষকে চেনা সম্ভব নয়। আমি এমনই এক বটবৃক্ষ। তাহলে সেই বটবৃক্ষ হঠাৎ এই সামান্য দুর্বার ঘাসের কাছে কেন? বলবো, নিশ্চয়ই বলবো, তবে সেখানে তৃতীয় ব্যক্তি না থাকাই ভালো। সানিয়া, তুই ভিতরে যা। যাচ্ছি দাদা, যাচ্ছি। তবে যাচ্ছি, চাও নিয়ে আসছি। তবে যাবার আগে তোমার কাছে অনুরোধ দাদা, শত আঘাত ঝঞ্ঝা সহ্য করেও তুমি এই বস্তিবাসীর কাছে ভগবান, কোন প্রলোভনে পড়ে তুমি যেন সেই ভগবান থেকে আবার শয়তানে পরিণত হইও না দাদা, শয়তানে পরিণত হইও না। বাহ, তোমার বোন যেমন সুন্দরী, কথাগুলো তেমনি সুন্দর, কিন্তু বর্তমানে কঠিন কঠোর বাস্তব ততটা সহজ। এই জগতের মানুষ নয়, বিধাতা নয়, টাকাই ভগবান। যার কোটি কোটি টাকা আছে সে চোর, ডাকাত, খুনি, ধর্ষক হলেও মানুষের চোখে সে সমাজ সেবক ভগবান, সমাজের বুকে বটবৃক্ষ। তাহলে সেই আপনার মতো বটবৃক্ষর কাছে আমার ভূমিকা কি? আছে ভাই, আছে। বলো বলো, তুমি আমার সঙ্গে থেকে আমার সঙ্গে কাজ করে বটবৃক্ষ হতে চাও নাকি চিরকাল দুর্বাঘাত হয়ে? কিন্তু স্যার, আমি জানি বট গাছ তার তলায় কোনো গাছকে বড় হতে দেয় না, তার তলায় মৃতপ্রায় হয়ে বেঁচে থাকাই তাদের নিয়তি। তাই আমিও কি আপনার পায়ের তলায় পড়ে ঢুকতে ঢুকতে? না মিস্টার ভাস্কর্য ভাই, তুমি ৮-৫ জনের মতো বোকা হাঁদা মানুষ নও। তুমি বুদ্ধিমান এবং জীবন যুদ্ধের লড়াকু সৈনিক। তোমার বুদ্ধি আর সাহসিকতার মাধ্যমে তুমি ছিনিয়ে নিবে তোমার আসন। তাতে তুমি যেমন বড় হবে তেমনি রক্ষা পাবে তোমার উপর নির্ভরশীল নিরীহ বস্তিবাসী। কিন্তু কি করতে হবে ভাই? আপনারই বা প্রধান কাজ কি? কোন কাজের মধ্য দিয়ে আমি এই সমাজে আবার মাথা তুলে দাঁড়াবো? বলবো বলবো, নিশ্চয়ই বলবো। শুধু তুমি নিজের উপর বিশ্বাস রাখো যে জীবন যুদ্ধের লড়াইয়ের ময়দানে তুমি লড়াই করে ছিনিয়ে নেবে তোমার প্রকৃত মানুষ রূপে বেঁচে থাকার অধিকার। আপনার কথা বিশ্বাস করে আমি আপনাকে কথা দিলাম আমি আপনার সাথে কাজ করব, কিন্তু কোনো বেঈমানি বা শয়তানিকে প্রশ্রয় দিয়ে নয়। আমি এই সমাজ সংসারে উপস্থিত অবহেলিত এক জারজ সন্তান হয়ে এই বস্তিবাসীর কাছে পরিত্রাতা ভগবান। তাই ওদের রক্ষা করতে করতে নিজেও সুস্থভাবে বাঁচার জন্য
আমি আপনার সাথে হাত মেলালাম। ঈশ্বর তোমার সুমতি দিন। হে ঈশ্বর, আর কত দুঃখ তুমি আমায় দেবে ঠাকুর। সারা জীবন রিক্সা চালিয়ে শত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে সংসার চালিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। বয়সের ভারে আজ আর রিক্সা চালাতে পারি না। ছেলেটা সামান্য একটা চাকরি করে অতি কষ্টে এই সংসারের বোঝা বয়ে চলেছে। আমি যার তার কষ্ট সহ্য করতে পারছি না ঠাকুর, আমি যার তার কষ্ট সহ্য করতে পারছি না। না না, আমি আর চুপ করে বসে থাকবো না, আমি আবার পথে নামবো, আমি আবার রিক্সা চালাবো। না গো না, তোমার রিক্সা চালানো চলবে না। সংসারের এই অভাব অনটন আর শঙ্করের কষ্ট আমি যার সহ্য করতে পারছি না কমলা। তোমার রিক্সা চালানো চলবে না। প্রয়োজন হলে আমরা শাক আর লতা পাতা খেয়ে বেঁচে থাকবো। যদি নাও পাই তাহলে আমরা শুকিয়ে মরবো। আমাকে তুমি রিক্সা চালাতে দেবে না এই তো, কিন্তু কেন কেন কমলা? অভাবের তাড়নায় তুমি ভুলে গেছো শঙ্করের মাথার ফিরে। এই তো সেদিন শঙ্কর আমাদের সামনে দাঁড়িয়ে বলেছিল। কমলা শোনো বাবা, তুমি অনেক দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করে আমাদের এই সংসার চালিয়েছো, আমাদের লেখাপড়া শিখিয়েছো। আজ থেকে এই সংসারে ছুটি দিয়ে এই সংসারের জল আমি কাঁধে তুলে নিলাম। তোমরা হয়তো বলবে যে এত কম বেতনের চাকরি করে আমি কি করে সংসার চালাবো, সেটা আমাকেই ভাবতে দাও বাবা। তবে আমার শেষ কথাটা শুনে রাখো বাবা, এই বয়সে অসুস্থ শরীর নিয়ে যদি তুমি কোনোদিন রিক্সা চালাতে যাও তাহলে তুমি আমার মোড়া মুখ দেখবে। না না, ওরে শঙ্কর, তুই মরার কথা বলবি না রে বাবা, তুই মরার কথা বলবি না। ওরে তুই যে আমার সব রে, তোর জন্যই তো বেঁচে আছি, তোর জন্যই তোমার বেঁচে থাকার লড়াই। আমার সুখ দুঃখ হাসি কান্না সব যে তোকে ঘিরে রে বাবা। আর সেই তুই যদি মরে যাওয়ার কথা বলিস তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো রে বাবা? ওরে তোর মতো সন্তান পাওয়া যায় আমাদের মতো হতভাগ্য বাবা মায়ের অনেক সাধনার ফলে রে বাবা, অনেক সাধনার। তাহলে কি করে তুমি বলছো রিক্সা চালানোর কথা? আমার ভুল হয়ে গেছে কমলা, আমার ভুল হয়ে গেছে। জীবনের প্রথম আজ আমি এত বড় ভুলের শিকার হলাম। তাহলে তুমি প্রতিজ্ঞা করো জীবনে আর কোনোদিন তুমি রিক্সা চালানোর কথা বলবে। অনেক অনেক সাধনার ফলে যে সন্তান আমরা পেয়েছি কমলা, তার দেয়া খুদ পুরো খেয়ে আমরা বেঁচে থাকবো। তবু তাই হোক কমলা, তাই হোক। আমাদের সেই পরম ছায়া সন্তান। এই যে মা, বাবা এই চটপট দুটি রান্না করে ফেলো তো। এই নাও বাজার, এই নাও বাজার, চটপট রান্না করে ফেলো।